নিজেদের মধ্যে অনেক মত পার্থক্য ইত্যাদি থাকা সত্ত্বেও একটা ঐক্যমত্যে পৌঁছা গেছে। সেই ঐক্যমত্যেরও আবার কোয়ালিফিকেশন আছে। যেভাবেই হোক একটা সনদ সই করা গেছে, আবার সেই সই করা নিয়েও কথা আছে। 5টা দল সই করেনি, এবং এর মধ্যে উল্লেখযোগ্য এনসিপি, যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনে শেষ পর্যায়ে এসে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তারা সই করেনি। এই যে এখানে পেছনে হেডিংয়ের মধ্যে লিখেছেন না, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ। আমি এরকম বুঝি, আকাঙ্ক্ষা যখনই বলেন, মানুষের সবসময়ই আকাঙ্ক্ষা থাকে আরও সুন্দর একটা জীবনের। এই যে জীবন যাপন করছি, তার চাইতে যাতে সেই যাপিত জীবন সুখের হয়, ভালো হয়, উপভোগ্য হয়। অনেকটা শামসুর রহমানের কবিতার মতো, আমরা এমন বাগান চাই, বাগান মানে দেশ, এখানে উনি বুঝিয়েছেন, যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। বাগানের সৌন্দর্যটাই তো ফুল। সেই ফুল সবসময় আমরা ছুঁতে পারি না, কিন্তু তার কাছে যাতে সহজে পৌঁছে যেতে পারি। কবিতাটা পরে আরও সুন্দর আছে, যাই হোক কবিতার চর্চা করছি না। উনি এরকম বলেছেন, সেই বাগানে ঘাসের উপর শুয়ে পায়ের উপরে পা তুলে দিব্যি পা দুটো অকারণ নাড়ব মাঝে মাঝে। এরকম দেশ হতে পারে আমাদের? ভাবতেই কীরকম লাগে না? কিন্তু এই স্বপ্ন নিয়েই তো লড়াইটা হয়েছিল। একটা সুন্দর দেশ, সুন্দর জীবন। আবারও বলছি, যেই জীবন যাপন করার মধ্যে একটা আনন্দ আছে, যেই জীবনের মধ্যে অবস্থান করে জীবনের স্বাদ দেওয়া যায়, ভালো লাগে। কিন্তু বাংলাদেশ কেমন? আমাদের যুবকরা পারলে মালয়েশিয়াতে চাকরি নিয়ে যায়, মধ্যপ্রাচ্যে যায়, আমেরিকাতে যায়, অন্যান্য জায়গায় যায় আরও ভালো জীবন পাওয়ার জন্যে। যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বলবেন, কেউই কিন্তু তাদের সেখানকার প্রবাস জীবন নিয়ে কষ্টের কথা বলে না। এক ধরনের সিকিউরিটি আছে, যাই কামাই করে তারপরে তার পেটের ক্ষুধা কেমনে নিবারণ করা হবে, তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা করতে হয় না। আমার ছেলে বাইরে থাকে, করোনা যখন হয় তখন তার চাকরি চলে গেছে 1.5 বছরের মতো টরন্টোতে। এই 1.5 বছর সরকার বেতন দিয়েছে, চাকরি নাই তবুও। বলেছে পরে যখন চাকরি পাবে তখন তোমার বেতন থেকে ইনস্টলমেন্ট বেসিসে টাকাটা শোধ করে দিও। আমাদের এখানে 6 কোটি মানুষের কোনো ইনকামই নেই, কোনো ইনকাম নাই। হতদরিদ্র যে মানুষ, তারাও ধরেন এই 6 কোটিরই মতো। সেই 6 কোটি মানুষের রোগে কোনো ডাক্তার দেখাবার অবস্থা নেই। যদি কোনো ডাক্তার দয়া করে দেখলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, সেই প্রেসক্রিপশন নিয়ে উনি ওষুধ কিনবেন, তার টাকা নেই। এইটা একটা দেশ হলো? এই জন্যে এত লড়াই, এত বড় মুক্তিযুদ্ধ, আন্দোলনের পরে আন্দোলন, অভ্যুত্থানের পরে অভ্যুত্থান। আমরা যখন এইবারও আন্দোলন করছি, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন মানুষ আমাদেরকে এই প্রশ্নই করেছে যে আন্দোলন করে লাভটা কি? সরকার বদলাবে, একটা দলের বদলে আর একটা দল যাবে, আমাদের ভাগ্যের তো কোনো বদল হবে না। তখন আমরা বলেছিলাম, আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না, আমরা একটা আন্দোলন করছি যাতে দেশটা বদলায়, যাতে মানুষের ভাগ্য বদলায়, মানুষের জীবন বদলায়। আর সেই জন্যে সংস্কার করতে হবে। কয়েকটা বিষয় ছিল তার মধ্যে। প্রথম হচ্ছে জবরদস্তিমূলক ক্ষমতা দখল বন্ধ করতে হবে। স্বেচ্ছাচার, ফ্যাসিবাদ কবর দিয়ে দিতে হবে। মানুষ যাতে তার কথা বলবার অধিকার পায়, ভোট দেবার অধিকার পায়, নিজের মত ব্যক্ত করবার অধিকার পায়, মানুষ যাতে মানুষের মতো মর্যাদা পায়, সেই রকম একটা ব্যবস্থা করতে হবে।
অতএব সংস্কারের কথা যখন বলি তখন আমি প্রত্যেককে বোঝার জন্য বলি, প্রথম সংস্কারটা হচ্ছে, ইংরেজিতে যদি বলি এরকম, রিটার্ন অফ ফ্যাসিজম উইল বি ইম্পসিবল। স্বৈরাচার, স্বেচ্ছাচার, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে। কেউ যাতে গণতন্ত্রের কান টেনে লম্বা করে না দিতে পারে, কেউ যাতে ইচ্ছা মতো ভোট চুরি করে নিজের মতো করে ভোটের রেজাল্ট দিয়ে ক্ষমতায় বসে যেতে না পারে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, এরকম যেন না হয়। আমাদের সংবিধানে তো এরকম ব্যাপার ছিল। শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বহু বছরের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত সংসদীয় গণতন্ত্র ভেঙে চুরে বাকশাল বা একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এরকম কিছু করতে চাই যাতে এরকম কেউ না পারে। শেখ হাসিনা একদল করেননি, কিন্তু এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এমনভাবেই তিনি সংবিধানকে, আইনকে ব্যবহার করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে কিছু করা যায়নি। কোনো ভোটই হয়নি, দিনের ভোট আগের রাত্রে হয়েছে, তবু সেটা সংবিধান সম্মত হয়েছে, বিধান সম্মত হয়েছে। এগুলোর বদল করতে হবে। ব্যাপারটা কিন্তু সোজা না। আমি বলবার সময় যেরকম করে বলছি, বলতে বলতে আমার কাছে বলাটাও এখন সহজ লাগে, কিন্তু আমি জানি করতে গেলে এটা সহজ নয়। কিভাবে করবেন? একটা সরকার উৎখাত হয়ে গেল, পালিয়ে গেল, সে কোনো রকম বিধান বলে গেল না, কোনো নিয়মের কথা বলল না। সেই সরকার চলে যাবার পরে আর একটা সরকার কিভাবে আসবে সেটা বলল না। তাহলে নতুন সরকার আসবে কীরকম করে? আমরা তখন সংবিধানের শরণাপন্ন হলাম। আর্টিকেল 106 অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের কাছে রায় চাইলাম, বলো কি করা যেতে পারে। প্রেসিডেন্ট চাইলেন এটা, এবং জানেন সেই রায় অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হলো। এবং সেটা নিয়েও প্রশ্ন করা যেতে পারে 106 নিয়ে। 106 কি যথাযথ ছিল? 106-এর প্রেক্ষিতে কি কোনো শুনানি হয়েছিল? কোন জায়গায় শুনানি হয়েছিল? কোন বিচারপতিরা এই রায় দিয়েছিলেন? সেই বিচারপতিরা তখন কি মুক্ত ছিলেন, নাকি বন্দী ছিলেন, নাকি পলাতক ছিলেন? একটা পলাতক, বন্দী, রেস্টেড বিচারক কি যথাযথ কথা বলতে পারে? আমরা বললাম, অতীতকে কবর দেন, সামনের দিকে দেখেন। যেটা আমাদের জন্য ক্লেদের, যেটা আমাদের জন্য গ্লানি, যেটা আমাদের জন্য কষ্টের, আমরা তার চাষ করতে চাই না। আমরা একটা আনন্দের কোনো কিছু সংবাদ চাই, আমরা একটা সুখের কোনো কিছুর কাছে যেতে চাই। এবং সেই জন্যে এই প্রশ্নগুলো তুলবার দরকার নেই। যেই সরকার হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটাই ঠিক। তারপরে বিতর্ক আছে। যখন জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার কথা বলেন, তখন আবার বলি, শুধু ভালোবাসা দিয়ে সংসার হয়? ভালো চাকরি লাগে, বেতন লাগে, সংসারটা চালাতে যেতে পারি, তার জন্য টাকা পয়সা উপার্জন করতে হয়। যে দুইজন ভালোবেসে একটা সংসার করলেন, দুইজনে যদি অকর্ম হয়, কোনো কামাই করতে না পারে, ওই ভালোবাসা ওই যাযাবরের কথার মতো অভাব যখন জানালা দিয়ে ঢোকে, তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যায়। আমরা তো সেই রকম একটা জীবন, সেই রকম একটা সমাজ গড়তে চাই যেখানে ভালোবাসাও থাকবে, একই সঙ্গে মানুষের সঙ্গতিও বাড়বে, মানুষের সক্ষমতা বাড়বে। একটা সুন্দর জীবন তৈরি করবার মতো তিনি যেন কাজ করতে পারেন, সেরকম একটা জীবন বানাতে পারেন, তার ব্যবস্থা লাগবে। লড়াইটা কিন্তু আমরা অত দূর নিতে পারিনি। যে আকাঙ্ক্ষার কথা বলছেন, জুলাই যোদ্ধা বলেন বা যে নামেই বলেন, জুলাই যোদ্ধা তো সবাই, এখানে যারা যারা আছেন সবাই জুলাই যোদ্ধারা। কেউ লিখেছেন, কেউ কারোর সাথে কথা বলেছেন, অনেকে মিছিলে গেছেন। জীবন তো সবাই দেননি, যারা জীবন দিয়েছেন তারা তো আর এখানে নাই। কিন্তু এমন একটা লড়াই হয়েছে, এত ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ আমরা কখনো দেখিনি। এই জন্যেই যখন এরকম করে আলাদা করে বলা হয়, তখন আমি সেটাকে আবার সবার সাথে যুক্ত করে বলি। সমগ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাই ছিল কি, এই দেশ চাই না, নতুন দেশ করতে চাই, নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশটা কেমন? সেই নতুন বাংলাদেশ কীরকম করে করব? তার আগে বলেন, নতুন বাংলাদেশ সেই রকম যেটা বাসযোগ্য, ওই রকম একটা বাংলাদেশ করা যায়? সম্ভব? আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, অনেকেই চুপচাপ তাকিয়ে থাকেন, ভাবেন প্রশ্নের জবাবটা কি হতে পারে।
দেখেন আমাদের এই দেশ কেমন ছিল, কবির কথা, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা ছিল কি? সেই সময় তো দুর্ভিক্ষ হয়েছিল, মন্বন্তর হয়েছিল, কিন্তু এও ঠিক আমাদের সম্পদ দেখে লোভে ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ এরা সবাই আমাদের এখানে ব্যবসা করতে এসেছিল। আমাদের সম্পদ লুটে নিয়ে ব্রিটেনের অনেক বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে না। আমাদের দেশ সেই রকম ছিল, সেই রকম হতে পারে। 200 বছরের ব্রিটিশ শাসন, 12 বছর বা 2 যুগের, 24 বছর বা 2 যুগের পাকিস্তানি শাসন আমাদেরকে নিজেদের পায়ে দাঁড় করাতে দেয়নি। আমরা আমাদের মতো করে দেশ গড়ব, জীবন গড়ব, সেই সুযোগ পাইনি। আমরা যখন স্বাধীন হলাম, বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন মনে করলাম সেই রকম একটা দেশ করতে পারি আমরা। শেখ মুজিব আমাদের চোখে স্বপ্ন বুনে দিলেন, সোনার বাংলা চাই। ওই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার কথা সবাই জানেন। 3.5 বছরে শেখ মুজিব দিতে পারেননি। গত 54 বছর বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, তাহলে সেই রকম একটা দেশ গড়বার কাজ করতে পারিনি। এদেশে শোষণ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার সব চলেছে। বাংলাদেশ বিশ্বের দরবারে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিণত হয়েছে। আমরা ঘুরে দাঁড়াতে চাই কেন? আমরা সাহস করি। চীন, হোয়াংহো নদী তাদের দুর্ভাগ্যের কারণ ছিল। চীনের মানুষ আফিংখোর ছিল, ওদের অভাব ছিল। সেই চীন আজ পৃথিবীর 1 নম্বর নাকি 2 নম্বর দেশ, সেই প্রতিযোগিতা চলছে। ভিয়েতনাম দেখেন, লাওস দেখেন, তারা পর্যন্ত ডেভেলপ করেছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, ধরেন যদি ভুটানের কথা ধরেন, ভুটান একটা দেশ যেখানে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস বলে একটা মন্ত্রণালয় আছে। মানুষ কিসে সুখী হয় তার উপরে সেই মন্ত্রণালয় কাজ করে। আমাদের এখানে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, কেউ সুখী না। তুমি জানি না, শেখ হাসিনা তো আর নাই, খালেদা জিয়া আমার কথার যদি প্রতিবাদ করে, না আমি সুখী, আমি তো মনে করি না। আমাদের দেশে সুখ কে আছে, সুখী কে আছে, এই কথা বলা মুশকিল। কিন্তু আবার বলি, ভুটান যদি মনে করতে পারে যে তারা সুখী, যদি কেরালা মনে করতে পারে যখন তাদের ওখানে একটা বাম শাসন ছিল যে তারা সুখে আছে, বাংলাদেশ পারবে না কেন? লম্বা আলোচনা হয়ে যাবে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি প্রথম আমার বিশ্বাসের কথা বলি, আমি মনে করি বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব। ইটস লাইক বারাক ওবামা, ক্যান উই মেক এ চেঞ্জ? এবং উনি বলেন ইয়েস উই ক্যান। আমি এটা মনে করি। আমি মনে করি রাজনৈতিক কর্মী যারা সমাজকর্মী, তাদের বিশ্বাস করা উচিত, বোঝা উচিত, দেশটাকে বোঝেন, দেশের অর্থনীতি বোঝেন, দেশের মধ্যে কি সম্ভাবনা আছে সেটা বোঝেন, দেশের মধ্যে কি চ্যালেঞ্জ আছে তা বোঝেন, এবং নিজের মনের মধ্যে একটা বিশ্বাস উৎপাদন করেন আমরা চাইলে অবস্থার পরিবর্তন করতে পারি। 54 মন্বন্তরের কথা শুনেছেন সবাই। পূর্ব বাংলায় মানুষ কত ছিল তখন? 4 কোটিরও কম, 2.5 কোটি, 3 কোটি। সেই সময় দুর্ভিক্ষ হয়েছে, মানুষের খাবার নাই। একই জায়গা 54,000 বর্গ মাইল, এতগুলো বছর পরে 20 কোটি লোক। দুর্ভিক্ষ হচ্ছে এখন? হচ্ছে না তো। আমাদের খাবার সমস্যার সমাধান হয়েছে অনেকখানি, মঙ্গা আছে না চলে গেছে? আমাদের এখানকার মানুষ এখন কম্পিউটারে কত এগিয়ে গেছে, আমরা তো এগিয়েছি। ওই যে সেদিন ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর এঙ্গারটন এসেছিলেন, উনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 5 জন বা 6 জন বড় বড় অর্থনীতিবিদের কাজের উপরে গবেষণা করেছেন, তার লেখা লিখেছেন, আলোচনা হয়েছিল। উনি সেখানে বলছেন বাংলাদেশ এগিয়েছে, উন্নতি করেছে, কিন্তু সেই উন্নতি হচ্ছে ভার্টিক্যাল, ল্যাটারাল হয়নি, হরাইজন্টাল হয়নি। বড় বড় দালান কোঠা হয়েছে, যার টাকা আছে তার আরও টাকা হয়েছে, কিন্তু যে লোকটা দরিদ্র সে দরিদ্রই থেকেছে। এইখানে ইনকাম ডিস্ট্রিবিউশন হয়নি, এখানে ইকুয়ালিটি হয়নি, এখানে ইকুইটি হয়নি। এটা কি করা যায়? গ্রামে যখন যাই, এই কিছুদিন আগেও গেলাম, আমি জিজ্ঞেস করলাম বিধবা ভাতা পান সবাই? মহিলারা বললেন আগে টাকা তো দিতে হয়, 10,000 টাকা হলে 6,000 টাকা ঘুষ দিতে হয়। বাংলাদেশে যেই রেটে দুর্নীতি হয়, আমি আবার বলি, কথা অত লম্বা হয়তো করতে পারবো না, কিন্তু তারপরেও আপনি ডেটাবেস যদি করেন তাহলে দুর্নীতি বন্ধ করতে পারেন। একটা থানার মধ্যে কতজন বেকার আছে,
সেই বেকার যুবকদের সরকার কত টাকা ভাতা দিয়েছে, প্রত্যেকটা বেকার কত টাকা করে পায়, সেটা তো হিসাব করে বার করা যায়। আপনি যতগুলো ডেটাবেস করেছেন, যারা যারা নামে আছে তাদের একটা অ্যাকাউন্ট করেন, সরাসরি টেলিগ্রাফিক ট্রান্সফার করেন বা বিকাশে পাঠিয়ে দেন, মধ্যস্বত্বভোগী তো থাকবে না। ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার দালালি করবে, ওদের থেকে ঘুষ নেবে, বন্ধ করে দিতে পারেন। আপনি যখন টেন্ডার করেন, তখন টেন্ডারে যে আগের বদমাইশিগুলো হতো, চুরি হতো, সেটা বন্ধ করতে পারেন। আপনি চাইলে পারেন, বদলাতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনি যে উন্নতি করতে পারেন ভার্টিক্যাল, তার মানে আপনার প্রোডাকশন বাড়তে পারে, আপনার জিডিপি বাড়তে পারে, একই সঙ্গে সেই জিডিপি, সেই সম্পদ আপনি সুষম বন্টন জনগণের মধ্যে করতে পারেন। তার ডিভাইস আপনার কাছে আছে, তার বুদ্ধি আপনার কাছে আছে। আপনাকে ঠিক করতে হবে সেই কাজটা করবেন কি না। আমাকে যদি বলেন আমার সামনে আছে লক্ষ লক্ষ টাকা, তো আমি টাকা নিয়ে বাড়িতে যেতে চাইব, তো আমার টাকা হয়ে যাবে, সেই যদি হয় আমি এই টাকার ভাগ আপনাকে দেব না। মানুষ তো সব রকম রিপুণই আছে, তার মধ্যে লোভ আছে, তার মধ্যে আবার বড় ধরনের ত্যাগের মানসিকতাও আছে। মানুষের মধ্যে যে ভালো বৃত্তিগুলো, মানুষের মধ্যে যে ভালো প্রবণতা, সেটা জাগিয়ে দেবেন, তবে তো সে ভালো হবে। একটা সরকার যদি মনে করে আমি লুটপাট করে সাফ করে দেবো, যেরকম করে শেখ হাসিনা 15 বছর ধরে করেছেন, তাতে কি কোনো আর কাজ হবে? 2 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বিদেশে পাচার হচ্ছে। বলেন 2 লক্ষ কোটি টাকা যদি দেশের মধ্যে রাখতে পারতেন, আমি এটা প্রস্তাব করি আপনাদের কাছে, 6 কোটি মানুষ যাদের কোনো ইনকাম নাই, তাদের মাসে 1000 করে টাকা দিতাম। পারতাম না? পারবো কেন? মাসে 6000 মানে বছরে 72,000 কোটি টাকা। আমরা তো 2 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায়, আমি সেটা আটকাচ্ছি, আমি দিতে পারি তো। ওই টাকা যদি থাকে তাহলে এই হতদরিদ্র মানুষকে, আমি সবাইকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারি। দেশ তো বদলানো যায়, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা কি সেটা করবে? আজকে এই প্রশ্নটা বড়। এই যে আকাঙ্ক্ষার কথা বলি, আবেগের মধ্যে কথা বলি, আমি খুব স্পষ্ট করে বলি, আবেগ দিয়ে সিদ্ধান্ত করলে সেটা কোনো কাজের কাজ হবে না। বরঞ্চ আপনি ম্যাথমেটিক্যালি করেন, বিজ্ঞান ভিত্তিতে করেন, হিসাব করে করেন, আমি পারি কি পারি না, কতখানি পারি। তো হিসাব আপনাকে বলছে, আমি এখন যেটা আপনাদেরকে বললাম, আমার বাজেট হলো 8 লক্ষ কোটি টাকার। তো আমি যদি 2 লক্ষ কোটি টাকা পাচার বন্ধ নাও করতে পারি, আমি 8 লক্ষ কোটি টাকার মধ্যে থেকে 1.5 লক্ষ কোটি টাকা এই 6 কোটি মানুষের কল্যাণের জন্য দেব। দিতে পারবো না? আপনার উন্নতি মানে কি? কেবলমাত্র বড় দালান, কেবলমাত্র মেট্রো, নাকি উন্নতি মানে জনগণের কল্যাণের কাজটা সবার আগে? কোনটা প্রায়োরিটি, মানুষ নাকি বিল্ডিং? এখন আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নদী রক্ত পেরিয়ে, অনেক রকম ত্যাগ স্বীকার করবার পরে আমাদের সামনে সেই সুযোগ আসছে। এই যে জুলাই সনদের কথা জিজ্ঞেস করেছেন না, জুলাই সনদের মধ্যে সমস্যা তো আছে। জুলাই সনদ দিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে, এখনও করা যেতে পারে। এবং জানেন আপনারা, যখন জুলাই সনদের পরিচালক মনির হায়দার বক্তব্য রাখছেন, তিনি বলেছেন আমরা আজকে এটা পড়ছি, কিন্তু এরপরে 31 তারিখ পর্যন্ত কমিশনের সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আমরা এটা পরিবর্জন সংশোধন করতে পারব। তার মানে কি দাঁড়ালো? যেটা সই করেছি দ্যাট ইজ নট ফাইনাল, তাই তো? চেঞ্জ করা যাবে। আর এটা তো জানেন যে এটার 5 নম্বর যে আর্টিকেল ছিল, সেটা তো ওই দিন বদলানো হয়েছে এনসিপির আন্দোলনের কারণে। কেন? এনসিপি সই করেনি। আমাদের সবার জন্য কষ্টের ব্যাপার। এই দল, এই কর্মীরা, এই যুবকরা, এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে, এই আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারাই যদি সই না করে, এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যায়। তো অতএব তাদেরকে অ্যাকোমোডেট করব। তা যদি করতে চাই আমরা, আমি মনে করি আমাদের সামগ্রিক বিষয়টাকেই আমরা সেরকম করে আবার ঠিক করতে পারি। জুলাই সনদকে ঐতিহাসিক আমিও বলি। কেন? 3টা টার্ম ভোটই হয়নি, যা ইচ্ছা তাই হয়েছে। এইবারে ভোট হবে। কত ভালো ভোট হবে তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি, পুলিশগুলো এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দিব কি? মানুষ তাদের উপরে এত আক্রোশ ছিল, পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে।
তো পুলিশ ভয় পায়, আবার কি করতে যাব, কার পক্ষে যাব, যাব না। এই সরকার 14 মাসে পুলিশের মধ্যে সেই বিশ্বাস উৎপাদন করতে পারেনি, যাতে পুলিশ উইথ কনফিডেন্স কাজ করতে পারে, ভোটটা ভালো মতো করতে পারে। এরকম হতেই পারে আপনার এলাকায় আপনার জোর বেশি, বাক্স নিয়ে চলে গেছেন, পুলিশ দেখবে, বলা যায় না, ও তো 2 দিন পরে ক্ষমতায় আসতে পারে, ওকে গ্রেপ্তার করলে আমার চাকরি চলে যায়। পুলিশ কনফিডেন্ট না, পুলিশকে আপনি সেই রকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার সবাই মিলে পুলিশ সহ যারাই নির্বাচন করবে তাদেরকে যদি সেই আস্থার জায়গায় দিতে পারতাম আমরা, তাহলে আরও ভালো ভোট হতে পারত। কিন্তু তারপরে আমি বলছি, ভোট তো একটা হবে, ভোট ছাড়া আপনি বেরোবেন কেমনে, এই জায়গা থেকে বেরোবেন কেমনে? ফেব্রুয়ারি পরে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে পারবেন নাকি উনি নিজেই চলে যাবেন? তখন কে দেশ চালাবে? অতএব ভোট হতে হবে। যারা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না, তাদের কাছে আমি তাই বলি, সই করেন। লড়াইটা করতে পারবেন, লড়াই এখানে শেষ হয়নি, বরঞ্চ লড়াইয়ের শুরু। আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে এখন। সেই কাজ আমরা করতে পারি, সেটা করবার জন্য আমাদের যত বেশি ঐক্যবদ্ধতা নিজেদের মধ্যে হবে, তত কল্যাণ। এবং সেই লড়াইটাই করতে হবে। এই ভোটের সময় সেটা বলবেন, আমি একটা সরকার চাই। যে কথাগুলো আমি এখানে বললাম, যদি মনে করেন এটা ঠিক, তাহলে আমি চাই যে যারা ক্ষমতায় যাবে তারাও যাতে এইটা বলে, তারাও যেন বলে উই আর অলসো এজেন্ট অফ চেঞ্জ। আমি দেশ বদলাবো। যারা ক্ষমতা যাবে তারা বলবেন আমরা ওই রকম একটা বাংলাদেশ বানাবো যেই বাংলাদেশ হবে জনগণের জন্যে। সেরকম মানুষ দেখে ভোট দেন, সেরকম দল দেখে ভোট দেন। ধান্দাবাজ, মালপানি কামাবার জন্য যারা যারা ভোটে দাঁড়াবে, এখন থেকে ঠিক করেন এদের নামে আগে থেকেই লাল কার্ড দেখাতে থাকবো। দলগুলোও যেন বোঝে যে এইবার আর ওইসব ধান্দাবাজ চোরদের দিয়ে ভোট করতে চাইলে ভোটে যেতে যাবে না। এখন সত্যি সত্যি কমিটেড লোক, ভালো লোক চাই, এটা করতে হবে। এই ভোট আমাদের কাছে বিরাট একটা বিষয়, কারণ আমি মনে করি এই ভোট আমাদের পরিবর্তনের একটা সূচনা করতে পারে। জুলাই সনদ সই করার মধ্যে দিয়ে আমরা এই প্রত্যয় ব্যক্ত করেছি যে আমরা একটা ভালো পথে যাত্রা করব। সবাই একই রকম করে কথা বলেছি, নাও হতে পারে, কারো কারে মনে হতে পারে যেভাবেই হোক একটা ভোট হোক, ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে যে কাজটা তো করবই। কিন্তু সেই কাজ আমি মনে করি করতে পারবে না যদি আপনারা সজাগ থাকেন। সাধারণ মানুষ, মিডিয়া এবং যারা সিভিল সোসাইটি আন্দোলন করেন, তাদের সবার কাছে আমার কল হচ্ছে, এখন থেকে সজাগ থাকেন। আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাই, অ্যাকসেপ্টেবল টু অল। আমরা একটা কোয়ালিটি গভর্নমেন্ট চাই, তার জন্য একটা কোয়ালিটি পার্টি চাই, কমিটেড, যারা প্রোগ্রাম দেবে। এখন আদর্শ ইত্যাদির কথা বেশি বলে কিন্তু লাভ নেই। মানে কি আমি আদর্শের বিরুদ্ধে বলছি তা না, আমি বলছি আমি সমাজতন্ত্রে বিশ্বাস করি, উনি ইসলামী আদর্শে বিশ্বাস করেন, উনি আর কোনো আদর্শে বিশ্বাস করেন। কিন্তু ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কমাবেন কিভাবে? কোনো ইসলামী পন্থা আছে? কোনো সমাজতান্ত্রিক পন্থা আছে? কোনো ওয়েলফেয়ার পন্থা আছে? ট্রাফিক জ্যাম কমাবার জন্যে পারফেক্ট প্রোগ্রাম চাই, তাই তো? এই কর্মসূচি যিনি ঠিকমতো দিতে পারবেন, তারপরে শুধু ট্রাফিক জ্যাম বলছি না, যিনি দুর্নীতি দমন করবারও সঠিক কর্মসূচি নিয়ে আসবেন, তাদের পেছনে মানুষ দাঁড়ানো দরকার। দেখতে হবে এই কথাগুলো যারা বলছে ঠিক বলছে কিনা, এবং বলবার মানুষগুলোকে বিশ্বাস করা যায় কিনা। তারই ভিত্তিতে আমরা যদি নিজেদেরকে প্রিপেয়ার করি, কোনো সন্দেহ নেই 3.5 মাস 4 মাস পরে এই সরকার নাই। ইনফ্যাক্ট আপনাদের কাছে এখন কোনো সরকারই নেই। এখন যিনি সরকারে আছেন বা যারা সরকারে আছেন, তারা একটা ভোট করে দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে যেভাবেই হোক রুটিন কাজগুলো করবেন, তারপরে চলে যাবেন। দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর, যারা মনে করেন যে পরবর্তী পরিবর্তনের জন্য তারা কাজ করবেন, যারা মনে করেন দেশকে নতুন করে গড়ে তুলবেন। আর আমাদের দায়িত্ব হচ্ছে সেই দলকে উৎসাহ দেওয়া, সেই দলকে বেছে নেওয়া এবং সেই দলের মাধ্যমে আমাদের আদর্শ বাস্তবায়ন করবার চেষ্টা করা। কিছুই বলতে পারবো না মনে করেও কিন্তু অনেকক্ষণ ধরে বলে ফেললাম। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমি মনে করি এখন আবেগ নয়, উত্তেজনা নয়, মনে কষ্ট যা আছে সেই কষ্টের বহিঃপ্রকাশও নয়। আমি জানি অনেক প্রশ্ন সনদ দিয়ে করা যাবে,
আমি জানি অনেক প্রশ্ন এর বাস্তবায়ন নিয়ে করা যাবে, আমি জানি অনেক প্রশ্ন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে করা যাবে, কিন্তু ফরওয়ার্ড লুকিং যদি আপনার অ্যাটিটিউড থাকে তাহলে আপনি সেই দিকে যাবেন যাতে আমরা নতুন করে কোনো কিছু করতে পারি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।